আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালের গণিতের আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। গত ক্লাসেও কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখেছি। আজকেও আমরা দেখব ছ বর্গের জ এবং ঝ নাম্বার প্রশ্নের সমাধান। এখন দেখি তাহলে প্রশ্নগুলো কি আছে, আমরা একটু দেখে নিই। প্রথম যে প্রশ্নটি আছে 6 নাম্বার, দেখো পির পাওয়ার 3 মাইনাস কিউ এর পাওয়ার 3 ডিভাইডেড পি প্লাস কিউ প্লাস আর সমান সমান পি ইন্টু পি মাইনাস কিউ। এই অঙ্কটা আমাদের কি বলছে যে হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। অর্থাৎ ক্রমিক সমানুপাতি হলে কি কি হতে হবে, অর্থাৎ আমাদের হতে হবে পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত আর হতে হবে, তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হবে। অথবা পি স্কোয়ার অর্থাৎ কি কিউ স্কোয়ার সমান সমান পি আর হতে হবে, তাহলে এটাও ক্রমিক সমানুপাতি বোঝায়। অর্থাৎ আমাদের এরকম হতে হবে পি ভাগ কিউ, আবার কিউ ভাগ সমান সমান হচ্ছে কি কিউ ভাগ পি। এই তিনটা আকৃতি যদি আমরা নিয়ে আসতে পারি যে কোনোটা, তাহলে সেই ক্ষেত্রে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হবে। তাহলে এখন আমরা কি করব, তাহলে প্রথমত আমরা এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ভাঙাবো। এখন উৎপাদকের যে সূত্র আছে আমরা যদি একটু দেখি, দেখো উৎপাদকের সূত্রগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো আমরা পি কিউ দিয়েও লিখতে পারি, এ বি দিয়েও লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারবো, এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমরা যা লিখতে পারবো, দেখো একটু এ কিউব মাইনাস বি কিউব এর জন্য আমরা লিখতে পারবো, এখানে কিউবটাকে বাদ দিলে কি থাকে, এ মাইনাস বি থাকে, তাহলে এ মাইনাস বি লিখবো আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটু দিলেও দিতে পারি, যেহেতু একটি মাত্র অক্ষর, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে। প্রথমটার উপরে স্কোয়ার, তারপরে কি হবে, এখানে যেহেতু আমরা মাইনাস ব্যবহার করেছি, তাহলে এখানে দুইটাই প্লাস ব্যবহার হবে, দুইটাই হবে। এখানে হবে দ্বিতীয়টার উপরে স্কোয়ার অর্থাৎ বির উপরে স্কোয়ার, মাঝখানে প্রথম এবং দ্বিতীয় রাশি দুটাই থাকবে, তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি এ কিউব প্লাস বি কিউব হয়, তাহলে কি হবে, এই কিউবটা যদি বাদ দাও তাহলে কি থাকবে, দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখবো। এখানে যেহেতু প্লাস ব্যবহার হচ্ছে, তাহলে প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে, কারণ মাইনাস একটা জায়গায়ই হবে শুধু, তাহলে মাইনাস হবে। এখন এটি প্রথমটার ওপর স্কোয়ার, এটি দ্বিতীয়টার ওপর স্কোয়ার, মাঝখানে প্রথমটা দ্বিতীয়টা দুটো লিখতে হবে, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে এখানে পি কিউব মাইনাস কি কিউব আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা যদি দেখি, তাহলে এখানে পি কিউবটা বাদ দিলে কি হয়, কিউবটা বাদ দিলে পি মাইনাস কিউ থাকে, লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, দেখো পির উপরে স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস, তাহলে এখানে দুটাই প্লাস হবে, এখানে কিউ এর উপরে স্কোয়ার, মাঝখানে পি কিউ দুটাই হবে। আমরা সূত্রটা লিখলাম। এখন কি আছে নিচে, পি প্লাস কিউ প্লাস আর আছে, আমরা আরও লিখলাম সমান সমান এখানে পি ইন্টু পি মাইনাস কিউ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছি যে এই পাশে বাম পাশেও পি মাইনাস কিউ আছে, ডান পাশেও পি মাইনাস কিউ কিন্তু আছে। তাহলে উভয় সাইড থেকে আমরা এই পি মাইনাস কিউকে আমরা বাদ দিতে পারি, অর্থাৎ পি মাইনাস কিউ দ্বারা ভাগ করে দিলে, তাহলে পি মাইনাস কিউ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে উভয় সাইড থেকে পি মাইনাস কিউ কিন্তু আমাদের উঠে যাবে। তাহলে কি হবে, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আমাদের থাকে বাম পাশে, নিচে পি প্লাস কিউ প্লাস আর থাকে সমান সমান এখানে তাহলে কি থাকে, পি থাকে। এখন যদি আমরা আর আরই গুণ করি, তার মানে এই পিটা গুণ হবে নিচেরটার সাথে, কারণ ওপর নিচ, আর আরই মানে ওপর নিচ গুণ হবে, যেটাকে বলা হয় আর গুণন বা বজ্র গুণন, যেটাই বলি না কেন। আর নিচে আছে ওয়ানের সাথে এটা গুণ হবে, তার মানে ওয়ানের সাথে এটা গুণ হলে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে পি স্কোয়ার প্লাস ওপরেরটা আগে লিখবো আমরা পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এই যে ওপর নিচ গুণ হয় যেটা হবে সেটা আমরা অপর পাশে লিখি। তাহলে এখানে গুণ করলে পি স্কোয়ার, এখানে যদি পিটা যায়, পিটা একবার এর কাছে সাথে গুণ হবে, একবার পি কিউ কিউ এর সাথে গুণ হবে, একবার আর এর সাথে পি আর। এখন দেখো উভয় সাইডে আমাদের কি কি আছে, দেখো সেটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। দেখো উভয় সাইডে যদি একই জিনিস থাকে, একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে অপর পাশে আসে কিন্তু মাইনাস হয়। তাহলে এখানে পি স্কোয়ার এই পাশে যদি পি স্কোয়ার আসে তাহলে মাইনাস হবে, তাহলে কেটে যাবে। তারপরে পি কিউ এই পাশে আসবে, উভয় সাইড থেকে কিন্তু আমাদের তখন কি হবে, কেটে যাবে। তার মানে তুমি যদি পার করে নিয়ে আসতে পারো পি স্কোয়ারকে, আর পি কিউকে যদি নিয়ে আসো, তাহলে তোমরা তাহলে কেটে যাবে এখানে। দেখো তাহলে এখানে কিউ স্কোয়ারটা আমাদের বাদ পড়ছে। এখন আসি, তাহলে দেখো এখানে দেখো পি এই বাম পাশেরটা ওয়ানের সাথে গুণ করলে কিন্তু পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার হয়, আর এই পাশে পি দ্বারা গুণ করলে পি
পি স্কোয়ার পি কিউ পি আর হয়। এখন আমরা উভয় সাইডে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা মিসিং করে, অর্থাৎ সেগুলো না লিখলেও হয়, আমরা বা তুমি নিয়ে এসে বিয়োগ করলে কিন্তু কেটে যাবে, তাও হবে। এখন আমরা তাহলে বাদ দিয়ে লিখেছি উভয় সাইড থেকে, তাহলে কিউ স্কোয়ার সমান সমান, যেহেতু 2 মার্কের জন্য আমার বেশি কাজ করার দরকার নেই, কিউ স্কোয়ার, তাহলে এটার সাথে পি স্কোয়ার কি পি কিউ একই চিহ্ন বিশিষ্ট, উভয় সাইডে যদি একই চিহ্ন বিশিষ্ট এবং একই সংখ্যা থাকে তাহলে উভয় সাইড থেকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে কি হবে, কিউ স্কোয়ার সমান, দেখো এই দুটো তো কেটে গেল, সমান সমান পি আর লেখা যায়। এখন আসি আমরা কি করব, এখন কিউ স্কোয়ারকে আমরা কিউ ইন্টু কিউ লিখতে পারি। এখন কিউ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, তাহলে আমি এখন এই সাইডে একটু লিখেছি, দেখো কিউ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু কিউ লিখতে পারি। এখন এই পাশে আমরা পি আর লিখতে পারি। আমরা একটু যদি ঘুরে লিখি তাহলে বা পি আরটা এই পাশে লিখলাম আর এই পাশে আমরা কিউ ইন্টু কিউ লিখলাম, এখন দেখো আমরা পিন নিচে এখান থেকে যদি একটা কিউকে নিয়ে আসি তাহলে পিন নিচে আমরা কিউ নিয়ে আসতে পারি। আর এখানে যদি আরটাকে ওই পাশে দিই তাহলে আরটা কিউর নিচে যাবে, আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, দেখো যে পি পি ভাগ কিউ এবং পি অনুপাত কিউ। এখন অতএব আমরা কি লিখতে পারি, পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত আর। সুতরাং পি কিউ আর একটি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এখন অতএব, আমরা কিন্তু বলেছিলাম পি ভাগ কিউ অথবা কিউ ভাগ আর সমান অথবা পি অনুপাত কিউ অনুপাত আর যদি আসে তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পি কিউ আর, এখানে কি বলা হয়েছে যে দেখাও যে, তাহলে সুতরাং পি পি কমা কিউ আর ক্রমিক সমানুপাতিক, অতএব পি কিউ আর ক্রমিক সমানুপাতি। আমরা এখানে দেখাতে বলছে শুড লিখে দিব, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম খুব সহজে। এখন আমরা তাহলে বর্গীয় জ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব আমরা। দেখো এখানে আমরা দুইটা পদ্ধতিতে বর্গীয় জ নাম্বারটা আমরা করতে পারবো, সেই দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখে দেওয়া হবে। আমরা এখানে বলছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত। তাহলে ধান থেকে উৎপন্ন হয়েছে চাল, তাহলে ধান আর চালের অনুপাত 4, ধান হচ্ছে 4 আর এটা আমরা তাহলে লিখতে পারি। আবার বলছে যে গম থেকে উৎপন্ন সুজি, তাহলে গম এবং সুজির অনুপাত 5:4, সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল, তার মানে সমপরিমাণ ধান আর গম। তাহলে আমাকে সমান করতে হবে, ধান আর গমের অনুপাতকে সমান করতে হবে। কি করলে আমরা সমান করতে পারি, দুইটা পদ্ধতিতে সমান করা যায়, একটা হচ্ছে ভাগ করে আরেকটা হচ্ছে গুণ করে। আমরা দেখি একটু, তাহলে দেখো এখানে ধান ও চালের অনুপাত আমরা তাহলে লিখতে পারি 6 নম্বর বর্গীয় জ নাম্বার, দেওয়া আছে, যদি লেখো তাহলে লিখতে পারো, দেওয়া আছে আমরা লিখলাম একটু, দেওয়া আছে ধান অনুপাত কি, ধান অনুপাত চাল সমান সমান কত, 4:3। এবার আমাদের বলা হচ্ছে গম এবং সুজি, গম ও সুজির অনুপাত। এখন আসি গম অনুপাত সুজি সমান সমান, আমরা একটু ফাঁকা রাখবো কাজ করার জন্য। এখানে আছে 5:4। এখন এখানে যে কাজটা করতে হবে, দেখো আমাদের ধান এবং গমের অনুপাতকে সমান করতে বলা হয়েছে, কারণ এখানে সমপরিমাণ ধান ও গম। তাহলে আমরা কি করলে সমান হতে পারে, সেম হতে পারে, দুইটা পদ্ধতিতে সমান করা যায়। আমরা যদি এটাকে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 হবে, তখন কিন্তু 3/4 হবে। আর এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো এটা তখন কি হবে, একটা ভাগ প্রক্রিয়ায় করা যায় আর একটা গুণের মাধ্যমে করা যায়। তো প্রথমে আমরা যদি দেখো এখানে 4 দ্বারা ভাগ করি তখন কি হয়, আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে। 4 দ্বারা ভাগ করলে এটা 1 হবে আর এখানে 3 ভাগ কত হবে, 4 হবে। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমাদের 1:3 হয়। দেখো ধান তখন কত হচ্ছে, 1। এবার আমরা যদি এটাকে 5 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 5 দ্বারা ভাগ করলে 1:4 ভাগ কত হবে, 5। তাহলে এরকম আসলো। দেখো ধান এবং গমকে
কিন্তু সেম হয়ে গেল, তখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আবার এই দুটাকে আমাদের বলতেছে যে সুজি, চাল ও সুজির অনুপাত। তাহলে চাল ও সুজির অনুপাত কত হলো? 3/4 অনুপাত হচ্ছে 4/5। এখন এই অনুপাত দুটাকে আমাদের তখন কি করতে হবে? এখন এটাকে আমাদের 4 আর 5-এর লসাগু কত হয়? 20। এই 20 দ্বারা দুইটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে অর্থাৎ 3 গুণন 20/4 আমরা যদি অনুপাত এটাকে যদি আমরা 4/5 গুণন 20 করি তাহলে সেই ক্ষেত্রে 4 দিয়ে কত হয়? দেখো 5 হয়, 3×5 = 15 অনুপাত এখানে 5 দিয়ে কাটলে কত হয়? 15 অনুপাত কত হবে? 16। এখন এইটা এক পদ্ধতিতে এভাবে ভাগ করলেও কিন্তু এই অনুপাতটা সমান করা যায়। আবার আরেকটা পদ্ধতি আছে, আমি যদি গুণের মাধ্যমে করি তাও কিন্তু হবে। এখন আমরা যদি দেখো ধান এবং গমকে সমান করতে চাই তাহলে গমের অনুপাত কত আছে? দেখো গমের অনুপাত এর সাথে আছে 5 আর ধানের অনুপাতের সাথে আছে 4। তাহলে আমরা কি করব? এখান থেকে 5টাকে এই পাশে নিয়ে যাব, ওপরেরটার সাথে গুণ করব, আর এই 4টাকে আমরা নিচেরটার সাথে যদি গুণ করি তাহলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু অনুপাত দুটো সেম হবে এবং চাল ও সুজির অনুপাতও কিন্তু আমাদের চলে আসবে, একবারে অ্যান্সার চলে আসবে। তাহলে কি হবে? তাহলে আমরা এখানে তাহলে আমরা 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কত হবে? 4×5 কত? 20 অনুপাত, তাহলে 20, তাহলে আমাদের 20 অনুপাত কত হবে? 5 দ্বারা গুণ করলে 3×5 = 15, তাহলে 20 অনুপাত 15। আমরা এখানে একটু লিখে দিব 5 দ্বারা গুণ করে। 5 দ্বারা গুণ করে আমরা দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে আমরা কত দ্বারা? এখানে দেখো ধানের সাথে কত? 4 4 আছে, তাহলে এই 4 দ্বারা দ্বিতীয়টাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে? তাহলে গুণ করলে দেখো এখানে 20 হবে, 20 অনুপাত 4 4 কত হয়? 16। এখন আসি, এখানে আমরা কি করলাম? 4 দ্বারা বা 4 দ্বারা গুণ করে, এখানে 4 দ্বারা গুণ করে এখন দেখো আমাদের দেখো ধানের অনুপাত কিন্তু 20, এখানে গমের অনুপাতও কিন্তু 20, তাহলে দুটা সম পরিমাণের কথা বলছে। সেই ক্ষেত্রে আমাদের অতএব চাল, এটা হচ্ছে আমাদের চালের অনুপাত আর আর এটা হচ্ছে আমাদের সুজির অনুপাত। অতএব চাল ও সুজির অনুপাত, অতএব চাল ও সুজির অনুপাত হবে কি? চাল অনুপাত সুজি লিখলেও হবে, বা আমরা চাল অনুপাত সুজি লিখলেও লিখতে পারি। অতএব চাল অনুপাত সুজি সমান সমান আমরা কত লিখতে পারি? চালেরটা কত? 15, তাহলে 15 অনুপাত কিন্তু 15 অনুপাত কত? 16। এটাই হবে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাকে কিন্তু আবার ভাগ প্রক্রিয়াও কিন্তু করা যায়, আমরা কিন্তু দেখে দিয়েছিলাম, ওইভাবে তোমরা করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে বর্গীয় জ নাম্বার আমরা প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। চাল অনুপাত সুজি যেটা হবে 15 অনুপাত 16, এটা আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা ঝ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এই ঝ নাম্বার প্রশ্নের সমাধান করতে হলে অবশ্যই আমাদের কিছু তথ্য জানতে হবে। সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে একটা শর্ত আছে, যে ত্রিভুজ গঠন করার শর্ত কি? ত্রিভুজ যে হবে তার শর্ত কি? যে ধরো এটা 3, এটা ধরো 4 আর এটা ধরো 5। এখন ত্রিভুজ তখনই হবে যে যদি তার কি আমাদের 3 4 5 লেখা থাকে যে কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায়। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে যদি প্রথম ছোট দুই বাহুর যোগফল, ছোট যে বড় বাহুর বাদ দিয়ে ছোট দুই বাহুর যদি যোগফল এই আরেকটি অপর বাহুর যোগফলের যদি বেশি হয় তাহলে 3 + 4 কত হয়? 7। তাহলে দেখো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ গঠন করা যায়। এখন যদি এরকম হয় যে এটি হচ্ছে 3 আর 2 এ 5 আর এটা হচ্ছে 5, এই দুটা বাহু দ্বারা কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ কি? 2 3 5 দ্বারা কখনোই ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ 3 আর 2 কত হয়? 5, এর বড় হচ্ছে না, বড়ই হতে হবে। এই তৃতীয় বাহু অপেক্ষা এই দুই বাহুর যোগফল বড় হতে হবে, তাহলে ত্রিভুজ হবে, না হলে হবে না। তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন হবে না। আবার যদি তোমার তাহলে ত্রিভুজের শর্ত কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। আমরা পরের যে প্রশ্নের কাজ করব অবশ্যই সেটা প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের এই তথ্যগুলো থাকতে হবে। অনেক সময় তোমাদের এমসিকিউ কিন্তু প্রশ্ন থাকে নিজের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। অনেকগুলো বাহু দেওয়া থাকবে, দেখবা দুই বাহু যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বৃহত্তর হতে হবে। যদি হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। এখন আসি আমরা তাহলে বর্গের ঝ নাম্বার।
আমরা একের ঝ নাম্বারে, এগুলো কিন্তু সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 1-এর এই ঝ নাম্বারের কাজ কিন্তু আমরা করছি। এখন আসি দেওয়া আছে, আমরা তাহলে লিখবো কি কি দেওয়া আছে, আমরা তাহলে লিখে নিই একটু। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, আমরা দাগাবো, চিত্র দাগাবো। কোণ এসিবি সমান সমান থিটা, এবং তাহলে দেওয়া আছে, আমরা তাহলে এবংই লিখি, এবং কোণ এসিবি সমান সমান থিটা। তাহলে আমি যদি এখন চিত্রটা দাগাই, দেখো আমাদের চিত্রটা দাগাতে হবে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের আমরা দেখো এখানে এ বি সি এখানে দিলাম, কোন এখানে বলছে 90 ডিগ্রির কাছে বিকে লিখতে হবে, আমরা কিন্তু 90-এর কাছে বিকে কিন্তু লিখেছি অলরেডি। তাহলে বিটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির কাছে আমরা বিকে লিখলাম। এবং এখানে আমাদের থিটা ধরতে বলছে, আমরা এখানে থিটাও ধরে নিলাম সির কাছে। দেখো যে অক্ষরটা মাঝে থাকে সেটা কিন্তু কোণ নির্দেশ করে, আমাদের 3টে অক্ষরের মধ্যে যে অক্ষরটি মাঝে থাকবে সেখানে কোণ ধরে দিতে হবে। তাহলে এখানে আমাদের থিটা ধরতে বলা হয়েছে। এখন আসি আমাদের সাইন থিটা প্লাস কস থিটা। দেখো এখানে আমাদের বড় বাহু কোনটা, আমাদের বৃহত্তম বাহু কিন্তু এসি, এটা সবচাইতে বৃহত্তম বাহু। 90 ডিগ্রির বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটা কিন্তু সবচাইতে বৃহত্তম বাহু, যাকে আমরা এই ত্রিভুজের জন্য অতিভুজ বলে থাকি। বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে আমাদের ত্রিভুজের যে শর্ত আছে, তাহলে এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বৃহত্তর হবে। তাহলে কি হবে, অবশ্যই এবি প্লাস কি বিসি গ্রেটার দেন হচ্ছে আমাদের কি এসির চাইতে বড় হবে। এই দুই বাহুর যোগফল এবি প্লাস কি বিসি বড় হবে, অবশ্যই কার চাইতে, এসির চাইতে বড় হবে। এই দুই বাহু যোগ করলে অবশ্যই বড় হবে। তাহলে এটা হচ্ছে শর্ত। এখন আমাদের এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। আমরা তাহলে এখন আমরা যে ইয়েটা লিখবো সেটা লিখবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি যোগ বিসি, আমরা এই শর্তটা লিখবো যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা লিখি ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা জানি, লিখলে লিখতে পারি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, অতএব ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারবো এবি প্লাস বিসি গ্রেটার দেন আমাদের এসি। তার মানে এসির সাথে দুই বাহু যোগ করলে অবশ্যই বড় হতে হবে। এই দুইটা বাহুকে যদি আমরা সোজা করি, অর্থাৎ এটা যদি 5 হয়, এটা যদি হয় ধরো 7 বা 12 হয়, তাহলে 12 5 17, তাহলে এটা যদি 13 হয়, তাহলে এই দুটা যোগ করে দেখো 12 আর 5 17, 17 13 চাইতে কিন্তু বড়ই হবে। তো আমরা বা এটাকে যদি আমরা 3 ধরি, এটাকে যদি 4 ধরি, এটা তখন কিন্তু 5 হবে। 4 3 7, 5-এর চাইতে কিন্তু বড় হয়। এখন আসি আমরা তাহলে প্রত্যেকটাকে আমরা কি করব, এখন আমরা যদি এসি দ্বারা ভাগ করে দিই, তাহলে যেহেতু আমাদের ডান সাইডে দেখো এখানে প্রশ্নে আমাদের আছে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান গ্রেটার দেন 1, তাহলে এই 1টা নিয়ে আসতে হলে আমাদের এসি দ্বারা ভাগ করে যদি দিই, তাহলে কি হচ্ছে এবির নিচেও এসি প্লাস বিসির নিচেও এসি গ্রেটার দেন এসির নিচেও কিন্তু এসি। তাহলে আমরা কি করলাম, এসি দ্বারা ভাগ করে দিলাম, এসি দ্বারা আমরা ভাগ করলাম। এখন আসি
এই যে এবি ভাগ এসি, আমরা এটার জন্য কি লিখতে পারি? দেখো এবি ভাগ এসি, এটা যখন আমাদের দেখো যখন এখানে আমরা কোণ ধরেছি তখন এটাকে আমরা কি বলতে পারি? কোণের বিপরীত পার্শ্বে এটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু। আর এই যে কোণের সাথে যে বাহুটি থাকে সেটাকে বলতে পারি আমরা, তবে এটাকে আমরা লম্ব বা কি লম্ব বলতে পারি। যেহেতু তোমাদের বইয়ে কিন্তু এখন আর লম্ব লেখা নাই, সেখানে কিন্তু বিপরীত বাহু লেখা আছে, তাহলে কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটাকে আমরা বিপরীত বাহু, বিপরীত লিখলাম খালি। আর এটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু, ভূমি অবলিক সন্নিহিত বাহু, সন্নিহিত লিখলাম খালি শুধু। তাহলে এখানে কি, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে দেখো আমাদের এবি ভাগ কি লেখা আছে? লম্ব ভূমি, আর এটাকে আমাদের বৃহত্তম বাহু যেটা সেটা হচ্ছে কিন্তু অতিভুজ। তাহলে এখন আমরা দেখি আসলে এটার জন্য কার কাছে যাওয়া যায়? এবি ভাগ এসি। তাহলে এবি মানে হচ্ছে আমার লম্ব ভাগ অতিভুজ বা বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে তার জন্য লেখা যায় হচ্ছে সাইন কি থিটা, সাইন থিটা লেখা যাবে। এবার আসি পরেরটা বিসি ভাগ এসি, তাহলে ভূমি ভাগ অতিভুজ বা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সেই ক্ষেত্রে হবে কি আমাদের কস থিটা। গ্রেটার দেন এসি, এসি কেটে যাওয়ার পর কিন্তু 1 হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এবি ভাগ এসি, এটি হবে সাইন থিটা প্লাস এটার জন্য হবে কি কস থিটা গ্রেটার দেন এসি, এসি কেটে যাওয়ার পরে 1 হবে। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? প্রমাণ করো যে, তাহলে এখানে আমরা প্রুফ লিখে দিব। দেখো এবি ভাগ এসি সমান সাইন থিটা, আর বিসি ভাগ এসি সমান লেখা যায় কস থিটা, আর এসি এসি কেটে যাওয়ার পর কিছু না থাকলে 1 থাকে। গুণের ক্ষেত্রে কাটাকাটি করে কিছু না থাকলে সেই ক্ষেত্রে 1 লিখতে হয়। আমরা কিন্তু এটা কিন্তু অঙ্কের ভেতরে নয়, বৃহত্তম বাহু লেখার দরকার নেই, অতিভুজ লিখলে রাখলাম। এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চিত্র অঙ্কন করতে হবে। তোমার কিন্তু এলে বাংলা লেখার দরকার নেই, চিত্রটা তবে অঙ্কন করতে হবে। এখন এখান থেকে আমরা তাহলে একের ঝ নাম্বার প্রশ্নের সমাধানও কিন্তু দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ডের কিন্তু প্রশ্নের কিন্তু সমাধান আমরা আমাদের পেজে দিয়ে দেব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।